মনে করেন অতই জনগণের প্রতি আপনাদের দায়িত্ব আছে, তাহলে আপনাদের পরিকল্পনা নিয়ে আসুন জনগণের সামনে। তাদের প্রতি আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, এই একটি বাক্য। কিন্তু এই একটি বাক্যই যেন বাংলাদেশের বিদ্যুৎ সংকট নিয়ে রাজনীতির মাঠে নতুন এক যুদ্ধের দরজা খুলে দিয়েছে। সরকার বলছে সমস্যা সমাধানের পরিকল্পনা নিয়ে আসুন, বিরোধী দল বলছে পরিকল্পনা আমাদের হাতে আছে, সরকার বলছে 6 মাস সময় দিলাম, বিরোধী দল বলছে চ্যালেঞ্জ আমরা গ্রহণ করলাম। কিন্তু এবার প্রশ্নটা আরও বড়, 6 মাস পর যদি বিদ্যুৎ সংকটের সমাধান না হয় তাহলে দায় নেবে কে? আর যদি সমাধান হয় তাহলে কার পরিকল্পনায় হবে? রাজনৈতিক বক্তৃতার লড়াই কি এবার বাস্তব সমাধানের পরীক্ষায় পরিণত হতে যাচ্ছে? বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে বিদ্যুৎ সংকট তাই শুধু বিদ্যুতের সমস্যা নয়, এটি এখন হয়ে উঠেছে সরকারের সক্ষমতা বনাম বিরোধী দলের বিকল্প পরিকল্পনার পরীক্ষা। প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য থেকেই শুরু করা যাক। তিনি বিরোধী পক্ষের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, দেশের বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধানে ভালো পরিকল্পনা দিতে পারলে সরকার তা বিবেচনা করবে। শুধু 3 মাস নয়, প্রয়োজনে আরও 3 মাস, অর্থাৎ মোট 6 মাসের সময়। এই সময়ের মধ্যে পরিকল্পনা বাস্তবায়নযোগ্য প্রমাণিত হলে সরকার তা গ্রহণ ও বাস্তবায়নের কথাও জানিয়েছে। রাজনীতির ভাষায় এটি নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ, কারণ সাধারণত সরকারি দল বিরোধীদের কাছ থেকে পরিকল্পনা কখনোই চায় না, বরং সরকার নিজের পরিকল্পনা বাস্তবায়ন করে এবং বিরোধীরা তার সমালোচনা করে। কিন্তু এবার সমীকরণটা যেন উল্টে গেছে। সরকার বলছে সমালোচনা নয়, সমাধানের পরিকল্পনা দিন। আর ঠিক তখনই সামনে এলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বললেন, চ্যালেঞ্জ আমরা গ্রহণ করলাম। এবার শুরু হলো আসল রাজনৈতিক পাল্টাচাল। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য অনুযায়ী এনসিপির পক্ষ থেকে বিদ্যুৎ সংকট মোকাবেলায় ইতিমধ্যেই একটি পরিকল্পনা দেওয়া হয়েছে। তার দাবি, প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ দেওয়ার আগেই সমাধানের প্রস্তাব টেবিলে ছিল। অর্থাৎ তার বক্তব্যের সার কথা হলো, আপনি পরিকল্পনা চাইছেন, কিন্তু পরিকল্পনা তো আগেই দেওয়া হয়েছে। আর এখানেই তৈরি হয়েছে রাজনৈতিক সংঘাতের মূল জায়গাটি। সরকার বলছে সমাধান দিন, হাসনাত আব্দুল্লাহ বলছে সমাধান আমরা দিয়েছি, এবার আপনারা পড়ুন এবং কাজে লাগান। কিন্তু আসল প্রশ্ন, কে সত্য বলছে? হাসনাত আব্দুল্লাহ তার সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে এনসিপির পক্ষ থেকে বিদ্যুৎ সংকট সমাধানে বিভিন্ন মেয়াদের পরিকল্পনার কথা তুলে ধরেছেন। তিনি বিশেষভাবে এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলামের প্রস্তাবের কথা উল্লেখ করেছেন। এই পরিকল্পনাকে 3টি সময়সীমায় ভাগ করার কথা বলা হয়েছে: স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী পরিকল্পনার লক্ষ্য হল দ্রুত সংকট সামাল দেওয়া। মধ্যমেয়াদী পরিকল্পনার লক্ষ্য উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাকে স্থিতিশীল করা। আর দীর্ঘমেয়াদী পরিকল্পনার লক্ষ্য বিদ্যুৎ খাতকে আরও টেকসই এবং স্বনির্ভর করা। এখানে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিদ্যুৎ সংকট এমন কোনো সমস্যা নয় যা শুধু নতুন একটি বিদ্যুৎ কেন্দ্র বানালেই আগামীকাল শেষ হয়ে যাবে। এর সঙ্গে জড়িয়ে আছে গ্যাস সরবরাহ, জ্বালানি আমদানি, বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন, বিতরণ, বিদ্যুৎ কেন্দ্রের রক্ষণাবেক্ষণ, চাহিদার পূর্বাভাস, আর্থিক সক্ষমতা এবং সর্বোপরি সমন্বিত পরিকল্পনা। অর্থাৎ সমস্যাটি এখন এক জায়গায় নয়, সমস্যা পুরো সিস্টেম জুড়ে। আর এ কারণেই বাংলাদেশের বিদ্যুৎ সংকট নিয়ে বিতর্ক এত তীব্র, কারণ বিদ্যুৎ চলে গেলে শুধু একটি ঘর অন্ধকার হয় না, বন্ধ হয়ে যায় কলকারখানার উৎপাদন, ক্ষতিগ্রস্ত হয় ক্ষুদ্র ব্যবসা, হাসপাতালকে নির্ভর করতে হয় ব্যাকআপ ব্যবস্থার উপর, আর সবচেয়ে বড় কথা, মানুষের দৈনন্দিন জীবন অস্বাভাবিক হয়ে যায়। এই বাস্তবতার মধ্যেই 2026 সালের গ্রীষ্মে বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে হাসনাত আব্দুল্লাহ ধারাবাহিকভাবে সরকারের সমালোচনা করেছেন। বিভিন্ন সমাবেশে তিনি লোডশেডিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং বিদ্যুৎ সংকট নিরসনের দাবি তুলেছেন। এমনকি তার নেতৃত্বে বিদ্যুৎ সংকটের প্রতিবাদে মোমবাতি বিতরণের কর্মসূচিও হয়েছে। অর্থাৎ 6 মাসের এই চ্যালেঞ্জ হঠাৎ তৈরি হওয়া কোনো বিচ্ছিন্ন রাজনৈতিক বক্তব্য নয়, এর পেছনে রয়েছে কয়েক মাসের রাজনৈতিক চাপ। হাসনাত আব্দুল্লাহর প্রথম বড় অভিযোগ, চ্যালেঞ্জ দেওয়ার আগে প্রধানমন্ত্রীর জানা দরকার ছিল সমাধান ইতিমধ্যেই তার টেবিলে আছে। এই বক্তব্য সরাসরি সরকারের নীতি নির্ধারণী সক্ষমতাকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। তিনি প্রশ্ন তুলেছেন, প্রধানমন্ত্রীর এত বড় মন্ত্রিসভা, এতজন উপদেষ্টা, এতজন কর্মকর্তা, এত বড় প্রশাসনিক কাঠামো, তারপরও বিরোধী দলের দেওয়া পরিকল্পনার খবর যদি প্রধানমন্ত্রীর কাছে না পৌঁছায়, তাহলে সমস্যাটা আসলে কোথায়?
এটি কি প্রশাসনিক ব্যর্থতা, নাকি রাজনৈতিক যোগাযোগের ঘাটতি, নাকি সরকার বিরোধী দলের প্রস্তাবকে গুরুত্বই দেয়নি? এই প্রশ্নগুলোর উত্তর এখন সরকারের কাছেই। হাসনাতের দ্বিতীয় প্রস্তাব আরও সরাসরি। তিনি প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন এনসিপির দেওয়া স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো পড়তে। অর্থাৎ রাজনৈতিক বিতর্ককে তিনি নিয়ে যেতে চাইছেন নীতিগত আলোচনার টেবিলে। এখানে একটি ইতিবাচক দিকও রয়েছে, কারণ গণতন্ত্রে বিরোধী দল যদি শুধু সরকারের ব্যর্থতা তুলে ধরে, তাহলে সরকারকে বিকল্প পরিকল্পনাও দেখাতে হয়। আর সরকার যদি সত্যিই বিরোধী দলের পরিকল্পনাকে কার্যকর মনে করে, তাহলে তা গ্রহণ করতে রাজনৈতিক সংকোচ থাকা উচিত নয়। কারণ বিদ্যুৎ কোনো দলের সম্পত্তি নয়, এটি জনগণের অধিকার। তৃতীয় প্রস্তাবে হাসনাত আবদুল্লাহ একটি বিশেষ সংসদীয় আলোচনার কথাও তুলেছেন, যেটি প্রথম দাবি জানিয়েছিলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বিদ্যুৎ সংকট নিয়ে বিরোধী দল ও সরকারকে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তাব, কারণ বিদ্যুৎ সংকট নিয়ে যদি সত্যি জাতীয় সমস্যা তৈরি হয়ে থাকে, তাহলে সেটিকে দলীয় বক্তৃতার বিষয় না বানিয়ে সংসদীয় আলোচনার কেন্দ্রে নিয়ে আসা যায়। সরকার বলবে কি সমস্যা, কত ঘাটতি, কোথায় জ্বালানি সংকট, কত বিদ্যুৎ প্রয়োজন, কত উৎপাদন হচ্ছে, কতটা আমদানি করতে হচ্ছে, কোথায় সঞ্চালন সমস্যা, কোথায় বিতরণ সমস্যা। আর বিরোধী দল বলবে তাদের বিকল্প পরিকল্পনা কি, কত টাকা লাগবে, কতদিনে ফল পাওয়া যাবে, কোন প্রকল্প আগে হবে আর কোনটি পরে। এই প্রশ্ন উত্তরের মধ্য দিয়েই তো একটি কার্যকর নীতির জন্ম হতে পারে। কিন্তু হাসনাতের চতুর্থ অভিযোগ সবচেয়ে কঠিন। তিনি দাবি করেছেন প্রশাসনে দ্রুত রাজনৈতিক পদায়নের ফলে বিভিন্ন প্রতিষ্ঠানে ইনস্টিটিউশনাল মেমোরি দুর্বল হয়ে গেছে। এখানে ইনস্টিটিউশনাল মেমোরি বলতে বোঝায় একটি প্রতিষ্ঠানের দীর্ঘদিনের অভিজ্ঞতা, তথ্য, পূর্ববর্তী সিদ্ধান্ত এবং সংকট মোকাবেলার জ্ঞান। বিদ্যুৎ খাতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিদ্যুৎ ব্যবস্থাপনা প্রতিদিন নতুন করে শুরু করা যায় না। কোন মৌসুমে কত চাহিদা বাড়ে, কোন বিদ্যুৎ কেন্দ্র কখন রক্ষণাবেক্ষণে যাবে, কত গ্যাস পাওয়া যাবে, কত জ্বালানি আমদানি করতে হবে, কোন অঞ্চলে কত বিদ্যুৎ প্রয়োজন, এসব তথ্য বছরের পর বছর ধরে তৈরি হয়। সেই ধারাবাহিকতা নষ্ট হলে সিদ্ধান্ত গ্রহণের গতি কমতে পারে। হাসনাত আরও অভিযোগ করেছেন সরকারের ফুয়েল প্ল্যান, কন্টিনজেন্সি প্ল্যান এবং ডিজাস্টার রিকভারি প্ল্যান থাকা প্রয়োজন ছিল। এগুলো মূলত সংকট মোকাবেলার প্রস্তুতিমূলক পরিকল্পনা। জ্বালানি হঠাৎ কমে গেলে কি হবে, কোনো বড় বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেলে কি হবে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে গেলে কি হবে, কোনো প্রাকৃতিক দুর্যোগ সঞ্চালন ব্যবস্থাপনা ক্ষতিগ্রস্ত হলে কি হবে। এই প্রশ্নগুলোর উত্তর আগে থেকেই বিএনপি সরকারের জানা উচিত ছিল, বিদ্যুৎ মন্ত্রীর জানা উচিত ছিল। আর এখানেই আসে সবচেয়ে বিস্ফোরক অভিযোগ। ভর্তুকি কাটা হয়েছে ঠিক সেখান থেকে যেখান থেকে বিদ্যুৎ আসে, আর ক্যাপাসিটি চার্জ অক্ষত। সরকার যদি বিদ্যুৎ খাতে ব্যয় কমাতে চায়, তাহলে কোথায় কমাচ্ছে? আর যদি উৎপাদন সক্ষমতার জন্য অর্থ পরিশোধ অব্যাহত থাকে, তাহলে সেই ব্যয়ের বিপরীতে জনগণ কতটা বাস্তব সুবিধা পাচ্ছে? এই হিসাব জনগণের সামনে পরিষ্কার হওয়া প্রয়োজন বলে মনে করেন হাসনাত আবদুল্লাহ। এবার আসি 6 মাসের ঘড়িতে। হাসনাত আবদুল্লাহর বক্তব্যে সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক লাইনটি এখানেই। 6 মাসের হিসাবটা আমরা মেনে নিলাম, কিন্তু ঘড়িটা বিরোধী দলের নয়, আপনারাই সরকারের। একটি বাক্য, কিন্তু এর রাজনৈতিক তাৎপর্য বিশাল। কারণ বিরোধী দল সমালোচনা করতে পারে, প্রস্তাব দিতে পারে, চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, কিন্তু প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সরকারের হাতে। বাজেট সরকারের হাতে, টাকা সরকারের হাতে, মন্ত্রণালয় সরকারের হাতে, আমলাতন্ত্র সরকারের অধীনে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সরকারের অধীনে। তাই 6 মাসের ঘড়ি চলবে সরকারের জন্যই। এখানে হাসনাত মূলত বলেছেন আপনারা সময় দিয়েছেন, কিন্তু দায়িত্ব হলো আপনাদেরই। এটাই গণতান্ত্রিক জবাবদিহিতার মূল প্রশ্ন। কারণ শেষ পর্যন্ত জনগণ জানতে চায় না কে কাকে হারালো রাজনৈতিক বিতর্কে। তারা জানতে চায় রাতে বিদ্যুৎ থাকবে কিনা, শিল্প কলকারখানা চলবে কিনা, পাম্পে পানি উঠবে কিনা, হাসপাতালে বিদ্যুৎ থাকবে কিনা, কৃষক সময় মতো সেচ পাবেন কিনা, ছোট ব্যবসা টিকে থাকবে কিনা। এই বাস্তব প্রশ্নগুলোর উত্তরই সরকারকে দিতেই হবে। এখানেই আসছে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। কারণ একটি ভালো পরিকল্পনা তৈরি করা এক জিনিস, আর সেটি বাস্তবায়ন করা সম্পূর্ণ ভিন্ন হিসাব। প্রিয় দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।